শুভেচ্ছা বক্তব্য আমাদের প্রিয় গুরু ভাই কেন্দ্রীয় তপন আশ্রমের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রী লিটন রায় মহাশয়। জয় জয় জগৎ গুরু শ্রীমৎ স্বামী যুগে প্রথমে আমার পরমাত্ম গুরুদেব শ্রীমৎ স্বামী মহাদেব মহারাজের শ্রীচরণে এবং পরিশেষে আমাদের গুরু মহারাজের একমাত্র গুরু মহারাজের একমাত্র সন্তান তখন আশ্রমাধ্যক্ষ শ্রীমৎ প্রাণানন্দ মহারাজকে আমরা প্রণাম করছি। সম্মুখে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরু ভাই বোন সবাইকে আমার প্রণাম করছি। আজকে আমার শ্রদ্ধেয় গুরু মহারাজের ৭৩তম আবির্ভাব, যার আবির্ভাবে আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি, যার পদস্পর্শে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি, যার স্পর্শ না পেলে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারতাম না, যার স্পর্শে আসার পরে যার পদপাতে আসার পরে আপনাদের মতো জ্ঞানী গুণী শ্রদ্ধেয় ভাজন গুরু ভাই বোনদের সংস্পর্শে আসতে পেরেছি। সবাই আমি আশা করি অদূর ভবিষ্যতেও সবাই মিলেমিশে সবাই একাকার হয়ে গুরু ভাই বোন সবাই মিলেমিশে যেন অনুষ্ঠান সম্পন্ন করতে পারি, সে আশীর্বাদ কামনা করবেন। আমি পরিশেষে আমি জানাচ্ছি আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসতেছেন, যেভাবে আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি আপনারা সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন, সবাই যেন কর্মজীবনে সুখী হন, এই আমার প্রার্থনা। গুরু মহারাজ বলতেন, তোরা সবাই মিলেমিশে চলবি, তোরা মিলেমিশে চলতে পারলেই আমার আনন্দ, আমার কাছে ভালো লাগে, তোরা সবাই মিলেমিশে চলবি। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু সিনিয়র গুরু ভাই বোন আমাদেরকে ভুল বুঝতেছেন, আসলে তারা বোধার সঙ্গে বসবাস করছেন। আমরা কেন্দ্রীয় আশ্রম তথা গুরুদেবের শিষ্যরাই আমরা গুরুদেবের শিষ্যরাই প্রার্থনা করি, আমরা কারো কাছে মাথা নত করবো না। গুরু মহারাজ আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেন আমরা সেভাবেই চলব। গুরু মহারাজ আশ্রমে সমাহিত, গুরু মহারাজ আশ্রমে অধিষ্ঠিত আছেন। আশ্রমকে ভুলে আমরা কীভাবে থাকবো বলুন? আশ্রমকে ভুলে আমরা কিভাবে আলাদাভাবে অনুষ্ঠান করবো, কিভাবে আমরা আশ্রমকে পরিত্যাগ করবো? যারা আশ্রমকে পরিত্যাগ করছেন তারা ভুল পথে আছেন, তাদের ভুল একদিন বুঝতে পারবেন। গুরুদেবের কাছে আমার প্রার্থনা, সবাই ভুল বুঝে যেন সবাই সহজ হয়ে অনুষ্ঠান আদি সম্পন্ন করতে পারেন, সামনের অনুষ্ঠানগুলো আমরা যেন সমবেতভাবে করতে পারেন, এই আমার গুরুদেবের প্রার্থনা। সবাইকে আমার শ্রেষ্ঠ প্রণাম, সবাইকে ঈশ্বর পূজার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে শুভ নমস্কার। প্রথমে প্রণাম নিবেদন করছি আমার পরমাত্ম গুরুদেব যোগী সুশানন্দ পুরী গুরু মহারাজকে। এরপর প্রণাম নিবেদন করছি সীমাকে। এরপর প্রণাম নিবেদন করছি আমার পরমাত্ম গুরুদেবের উত্তরস্বরী শ্রীমৎ প্রাণানন্দ পুরী মহারাজকে। আমার গুরুদেব বলতেন, হিংসা করো, নিন্দা করো, পেটে নিবসিরে আমরা দেব জ্ঞানের আলো দেশ বিদেশে ঘুরে। আমি প্রথমে প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় গুরু শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুশানন্দ গুরু মহারাজ। প্রণাম জানাই অধ্যক্ষ সভার সভাপতি শ্রী শ্রী পরমহংস শ্রীমৎ স্বামী পাঞ্চজনন্দ গুরু মহারাজ। প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় শ্রী মাতা। প্রণাম জানাই উপস্থিত ভক্তবৃন্দ এবং উপস্থিত গুরু ভাই বোনেরা। বাবা
একটা জিনিস আমাদের কাছে নেই, যেটাই আগামী আবির্ভাব দিবসে এইরকম পরিবেশের মধ্যে আজকে আমাকে আমার মনে হয় বাবা মনে সাহিত্য পাওয়ার পর থেকে আজকে আমার প্রথম বক্তব্য দেওয়ার জন্য সম্পাদক বাবু দীপক চৌধুরী বললেন, আমি কিন্তু কোনোদিন বক্তব্য দিই নাই, কোনোদিন। আজ মহতী আলোচনা সভার পুরোহিত প্রাণেশ্বর, যাকে আমি আমার প্রাণের চেয়েও গভীর ভালোবাসি, শ্রীমৎ প্রাঞ্জলানন্দপুরী মহারাজকে আমি প্রণাম জানাচ্ছি। সুরেশ্বরী দেবী মহাশয়াকে, যিনি আমাদের গুরু মাতা, এবং গুরুর পরিবারের সকল আত্মীয় স্বজন, সকল প্রিয় বাজনদেরকে। আমাদের শ্রদ্ধেয় সম্পাদকও বলছেন সংক্ষিপ্ত করার জন্য। আসলে সংক্ষিপ্ত করা খুবই প্রয়োজন, রাত গভীর, কিন্তু কতগুলো কথা বলা প্রয়োজন, সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলব। ৩৭তম শ্রী গুরু মহারাজের আবির্ভাব উৎসব পালন করতে চলেছি আগামীকাল শ্রীচিকিৎসা যজ্ঞ। আমি আরেকটা বিষয় সকল যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা আস্তে আস্তে প্রবীণের দিকে এগোচ্ছি। যারা আজকে নবীন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। নবীনদের যে প্রাঞ্জলানন্দপুরী মহারাজ না থাকলে তপবন আশ্রম নামক যে প্রতিষ্ঠান সুরেশ্বর প্রতিষ্ঠা করে গেছেন, এগুলো রক্ষা করা আমাদের কাছে অনেক কঠিন হয়ে থাকতো। কেন এই প্রাঞ্জলানন্দপুরীর আবির্ভাব আমরা দেখছি এবং উপলব্ধি করছি। প্রাঞ্জলানন্দপুরী মহারাজ যদি আজকে আমাদের মাঝে উপস্থিত না থাকতেন, তাহলে আমাদের এই গুরু ভাইদের মধ্যে এতদিনে হয়তো অনেকে মারামারি দলাদলি করে অনেকে কারাগারে যেতাম, অনেকে ইহদাম ত্যাগ করত। যাই হোক, এই প্রাঞ্জলানন্দপুরীকে সেটা সময় বুঝে যাবে। এখন আমরা যেটা উপলব্ধি করছি, যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে উনি আমাদের ভাই, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন গুরুদেবের আত্মজ এবং তপবন আশ্রম পূর্ণক্রমের ধারক বাহক। তার কাছে আমরা আমাদের গুরুদেবের যে আদর্শ নীতি আছে, তার মাধ্যমে আমি আশা করি তার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে এই আদর্শ ছড়িয়ে দেবে। আমরা যার যার শক্তি, যার যার বুদ্ধি জ্ঞান নিয়ে এই নামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য উনার সান্নিধ্যে থাকবো। উনি যদি একান্ত করুণা করে আমাদেরকে খাই দেন, তাহলে আমরা কৃতার্থ হই। যাই হোক, আমার বক্তব্য না করে আমি আপনাদের কাছে আবারও বিনোদভাবে অনুরোধ করব, আগামী 27 সেপ্টেম্বর 10ই আশ্বিন 1411 বাংলা শ্রীগুরু মহারাজের দ্বিতীয় তিরুদান উৎসব আপনারা সকলে সহযোগিতা করবেন, আসবেন, আমাদেরকে কৃতার্থ ও ধন্য করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে শুভ নমস্কার। ওম নমস্কার, ওম নমস্কার, ওম নমো সুগুরুদেবায়, ওম নমঃ কৃষ্ণায়, ওম নমঃ কৃষ্ণায়, ওম নমঃ কৃষ্ণায়। গুরু শ্রীমৎ স্বামী যোগেশ কৃষ্ণানন্দ গুরু মহারাজের শ্রীচরণে শত সহস্র প্রণাম নিবেদন করছি। এর আগে আমি প্রণাম নিবেদন করছি তার যোগ্য পিতৃদেব মাতৃদেবী, যাদের গর্ভে এমন এক মহাপুরুষ এই ভগবান জন্মগ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে। তারপরে আমি প্রণাম নিবেদন করছি আমার এবং সর্বশেষে আমার শ্রদ্ধা প্রণতি ভক্তি নিবেদন করছি বর্তমানে এই সুন্দর ভগবানের স্মৃতি সাধনায়
যিনি আপ্রাণ কঠোর পরিশ্রম করেছেন, আমাদের সেই পরম আদরের, পরম স্নেহের এবং পরম শ্রদ্ধার সেই আমাদের সেই গুরুপুত্র, আমাদের গুরু ভাই প্রাঞ্জলানন্দ গুরু মহারাজ শ্রীচরণ। অনেক স্মৃতি মনে আসে, আবার না বললেও নয়, বলতে গেলে অপূর্ণ থাকলে অনেক কম থাকে, অনেক কম হয়ে গেছে, অনেক কথা বলতে পারেন, স্বাভাবিক। কিন্তু সেটা সময় এবং সুযোগের প্রয়োজন। এখন সময়টা ওটা সেরকম নয়, তারপরেও যে কথা না বলে আমার মনে দুঃখ থাকবে। এটা হচ্ছে স্মৃতিচারণমূলক কথা হবে। আমার মনে আছে সে 1961 কি 62 সাল হবে, 1961 কি 62 সাল হবে। আমার শ্রদ্ধেয় গুরুদেব কদুকিল গ্রামে অনুকূল দাস মহোদয়ের বাড়িতে, উনি উকিল ছিলেন, অনুকূল দাস মহোদয়ের বাড়িতে তিনি বেশ কিছুদিন ছিলেন। এখন তখন আমি কিন্তু কলেজের ছাত্র, আমি বিএ ক্লাসে তখন অধ্যয়ন করি। ওনাকে দেখার জন্য কলেজ থেকে এসে প্রতিদিন সেই অনুকূল দাসের বাড়িতে যেতাম, অনেকেই আমরা। উনি বসে কবিতা লিখতেন, আমাদের একজনকে ডাকতেন, ও আসো লেখো লেখো, যাকে সামনে পায় কলম ধরাই দিলেন লেখো। তো এইভাবে আমি লিখতাম, খুশিও লাগতো। উনি পিঠ চাপড়াতেন, বেটা ভালো, বেশ ভালো। আমার এখনো সেই স্মৃতি মনে আছে, 61 থেকে 62 সালের কথা। আমি তখন বিএ ক্লাসে পড়ি। তো এই লোক সামলাতে পারতাম না, কলেজ থেকে এসে বইটা রেখে নাকে মুখে দিয়ে দৌড় দিতাম অনুকূল দাসের বাড়িতে। এই একটা মোহ যে জন্মালো ওনার প্রতি। তারপরে মাঝখানে বছর 2 বোধহয় গেল, সৌভাগ্য হলো সেই ভগবানকে আমাদের বাড়িতে তার পদধূলি পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল। ধরে ভীষণ আনন্দ পাইছি একজনকে। এখন উনি সবাইকে করলো, তারপর থেকে লালবন্ধের আম পাঠায় সবাই, এই ঘনিষ্ঠতা হচ্ছে। হতে হতে আশ্রমকে আহ্বান করলাম। এত ভালো লাগতো, আসতে এত ভালো লাগে, মানুষের নন্দন সামনে এসে হাজির হয়েছে। এইভাবে তো দিন যাচ্ছে, ভালো লাগছে সবকিছু। আশ্রম থেকে আর গয়া কাশি কোথাও যাওয়ার দরকার নেই। এই পুণ্যতীর্থ, এই গয়াথা আমি কাশিধামে এসে মন দিলাম। আমাদের বিদ্যাগ্রস্ত মনে দেখা দিয়েছিল একটা কথা না বললাম, যেদিন বাবামণি টাকাতে তিনি দেখা রাখতেন, সঙ্গে সঙ্গে বিধান রায় মহারাজ আগমন করল যে এই ব্যাপার আমার তো খাম পেয়ে আমার বিরক্তি বলবো কি করে না, কারণ তার হাতে মনে আছে দৌড়ে আসলাম কোথায় রামমোহন এসে সবাই। এবং ঠিক সেই অনুযায়ী পরের দিন বাবামণিকে সমাধি দেওয়ার আগে সেই ঘোষণাটা আমরা সবাই জানেন, যারা ছিলেন সবাই সমক্ষে সে ঘোষণা দেওয়া হলো, সবাই করতালি দিয়ে মুখরিত করল। জানি না এটা একটা বিধির বিধান বা বাবামণির কি খেলা জানি না। যারা এত ইন্টারেস্টেড ছিল, যাদের মুখে আমরা এত কথা শুনেছি, ওনারা কি জানি সেটা বাবার খেলা। হঠাৎ করে কেন তাদের মনে ব্যথা আসলো, এই কথা কেন উঠানোর দরকার নাই, মনে ব্যথা পাওয়ার দরকার নাই। তারপরে সংক্ষেপে একটু ইঙ্গিত দিলাম যে এই একটা অঘটন, আজকে বিভেদ। তবে এটা ঠিক, সে বিভেদ থাকবে না। বাবামণির খেলা দেখাচ্ছেন সব। উনি অন্তর্যামী, সুরেশ্বরকে যে চিনে নাই সে মানুষ চিনে নাই, দেবতা চিনে নাই। আমার মনে হয় এটা একটা বিরাট খেলা। যাদের মুখে রাম নাম, কালকে আবার তার বুধের নাম, এটা হইতে পারে? অসম্ভব, হতে পারে না। আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম কেমনে হতে পারে? এই ঘটনা কেমনে ঘটতে পারে দুনিয়ার মধ্যে? এটা কোন খেলা? আজকে উনি নাই, উনি আজকে স্বর্গগত, বাবামণির সঙ্গে লীন হয়ে গেছেন। যাক, এটা একটা ওনার খেলা। তবে সেদিন আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম ওনার বাসায় বসে, এবং পরদিন যে ঘোষণা দিয়েছিলাম, আজকে সে প্রাঞ্জলানন্দ পুরী মহোদয় এই আশ্রমের ভার কাঁধে করে নিয়েছেন। এবং আপনারা বলেন
সে আশ্রমের কোনো খুঁত আপনারা দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় আগের চেয়ে আরো 10 গুণ শ্রীবৃদ্ধি সাধন হয়েছে। ओम जय जय जगत गुरु शिव स्वामी महायोगी सुरेश्वरानंद पुरी गुरु महाराज प्रेमानंदे हरि हरि। এবং সেই প্রাঞ্জলানন্দ পুরী গুরু মহোদয়ের মধ্যে যে মনোবল, যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাই, সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ে। বাবামণি আশ্রমে আসলে আমি চট্টগ্রামে আসি, গেলাম চকবাজার। দাদা ছিলেন আর আমি ছিলাম। দাদাকে আর আমাকে যে কথাগুলো বলতেছেন আমাদের মহারাজ, তখন আমি মনে মনে চিন্তা করতেছি, ওরে বাবারে, যেটা ইঞ্জিনিয়ারের ব্রেনে ধরবে না, ক্যালকুলেশনে আসবে না, এই কথাগুলো যে এখানে বলতেছেন, এটা তো সহজ ব্যাপার না। সে ব্রহ্মসূত্র, ব্রহ্মবীজ, ব্রহ্মমাতার গর্ভে, স্বর্ণগর্ভার গর্ভে জন্ম নিয়েছেন, সাধন যুগে এনেছেন, বড় কষ্ট করে আমার গুরুদেব বলেছেন ওম শ্রী গুরু, ওম শ্রী গুরু, ওম শ্রীমা। এখানে আমি প্রথমে বিদায় বলবো যে ওম অখণ্ড মঙ্গলাকার মৃত্যুঞ্জয় চরাচর তৎপদং নিষ্ঠিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অর্থ অঙ্গ বলে যে আলো, কেউ প্রলয়, কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শক্তিদের ওম উৎপত্তি। আসলে ওমের অর্থ আছে, ওমের অর্থ হচ্ছে শান্তি। যেখানে ওম উচ্চারিত হয় সেখানে শান্তি ঘোষিত হয়ে যায়। প্রত্যেকটা মন্ত্রের আগে ওম পৃথিবীকে খনন করা যাবে না, সেটাকে বলছে যে অখণ্ড মঙ্গলাকার ব্যক্তঞ্জল চরাচর, দেখুন যে বিরাজ করে চরাচর মধ্যে চলাফেরা করে, তৎপদং নিষ্ঠিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। দেখুন অনেক দূর যাব, বাবা থাকাকালে যেমন চিন্তা করুন বাবার সঙ্গে, তাহলে আমাদের প্রত্যেকে ক্রিয়া হয়ে যায় যে ওম অখণ্ড মঙ্গলাকার মৃত্যুঞ্জয় চরাচর। অখণ্ড মঙ্গলাকার মৃত্যুঞ্জয় সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ বিরাজ করেছিলেন। ওম অখণ্ড মঙ্গলাকার মৃত্যুঞ্জয় চরাচর, মানে হচ্ছে বিরাজ করে চরাচর মধ্যে চলাফেরা করেছিলেন সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ চলাফেরা করেছিলেন। তৎপদং, তৎ মানে তার, পদ মানে পা, তৎপদং দর্শিতং জ্ঞান, দর্শিতং জ্ঞান মানে দর্শন করা, তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরুবে নমঃ, তৎ মানে তার সুন্দর শ্রী গুরুবে নমঃ, গুরু নিষ্ঠিত মনোভাব। দেখুন আমরা এই দুইটা লাইন গুরুদেবের সংস্পর্শে আসার পর থেকে শুরু করি এখন পর্যন্ত এই দুইটা লাইনের অর্থ কি আমরা বলছি, পালন করছি না। Jai Guru Jai Guru Sureeshwarananda
Thank you.